পার্টনার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এর স্টুডেন্ট ওরা সবাই। আর 8 মাস পর ওরা সবাই কোনো না কোনো ভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। হয়তো আপনার কোনো জব অ্যাডভার্টাইজমেন্ট, আপনি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, আপনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BSHRM এর আপনি ভাইস প্রেসিডেন্ট, আপনি আমি কি বলবো, মানে বাংলাদেশের মাল্টি ন্যাশনাল কোম্পানি দিয়ে শুরু, এখনো সেখানে আছেন। হাজার হাজার মানুষকে আপনি এখনো কন্ট্রোল করছেন, লিড করছেন, গ্রুম করছেন, ট্রেন্ড আপ করছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আপনি একজন আমেরিকান বাংলাদেশি, আপনি আমেরিকান পাসপোর্ট হোল্ডার। সো মানে উই আর রিয়েলি প্রাউড অফ ইউ কাজী রাকিব ভাই। এন্ড আমার স্টুডেন্টরা আজকে অত্যন্ত লাকি যে বিফোর মিটিং ইউ ইন দি ইন্টারভিউ বোর্ড, তারা আজকে আপনার সাথে মানে ইন্টারভিউতে যাওয়ার আগেই আপনার সঙ্গে দেখা হতো। তো রাকিব ভাই, আমাদের ছাত্ররা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এই সেশনটা রেকর্ডেড হয়ে থাকবে, অতএব যাতে করে তারা পরবর্তীতে আবার শুনতে পারে আপনার উপদেশগুলো, সেজন্য আমরা রেকর্ড করছি রাকিব ভাই। আশা করি আপনার আপত্তি থাকবে না। আর আচ্ছা, না তারপরে পারমিশন নিয়ে নিলাম আর কি। আর আমি লার্নারদের বলবো, রাকিব ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করব এবং তার ভিত্তিতেই উনি কিছুক্ষণ আলোচনা করবেন আমাদের সাথে। অত্যন্ত ব্যস্ত মানুষ। আপনারা কিন্তু শেষের দিকে আপনাদেরকে প্রশ্ন করতে হবে, শেষের দিকে আপনাদেরকে প্রশ্ন করতে হবে। and I'm 100% sure রাকিব ভাই will answer or at least try to answer all of your questions. So রাকিব ভাই, যদি প্রশ্ন করি যে এতদিনের এত অভিজ্ঞতা আপনার কাছে কত গ্র্যাজুয়েট আসে, BBA করা, MBA করা, ইঞ্জিনিয়ার্স, কোন ধরনের প্রফেশন আপনার সাথে কাজ করে না? অনেকেই কাজ করছে, সব ধরনের কাজ করছে। আপনি আসলে ইন্টারভিউতে তাদের কাছ থেকে কি দেখতে চান, কি শুনতে চান, কি বুঝতে চান, যার ফলে আপনি এই সিদ্ধান্তটা নেন যে ইয়েস, হি অর শি উইল বি মাই ওয়ার্কিং পার্টনার অর আপনার টিমের মেম্বার হবে? রাকিব ভাই, আপনার হাতে 30 মিনিট। সো আমরা হয়তো কিছু সময় আমি আপনার কাছ থেকে সরাসরি শুনবো, তারপর প্রশ্ন উত্তর যেভাবে করে আপনি আপনার সেশনটা নেন। 5:30 তো আমাদের টাইম আছে। জি রাকিব ভাই, ওভার টু ইউ। অসংখ্য ধন্যবাদ আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধেয় রিপন ভাই। উনি আমাকে খুব বেশি ভালোবাসেন বলে আমার পরিচিতিতে উনি অনেক বেশি বিশেষণ ব্যবহার করেছেন। আপনাদের ধন্যবাদ। এবং যারা আমার এই কথা শুনছেন বা শুনবেন পরবর্তী 45 মিনিটের সময় মতন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন প্রশ্নটি খুব সুন্দর প্রশ্ন, এবং কোন জিনিসগুলো বা কোন বিষয়গুলোকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখে থাকি একজন ক্যান্ডিডেটের মধ্যে, এই তো আপনার প্রশ্ন, তাই না? ইয়েস স্যার। জি, আচ্ছা। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, গুড। এখন এক একটি পজিশনের জন্য স্তর বুঝে কিন্তু আমরা এক একটা ইন্টারভিউতে এক এক ধরনের প্রশ্নের স্টাইলটা আমরা নির্ধারণ করি। যিনি সদ্য গ্রাজুয়েট করেছেন, জাস্ট একটা ফ্রেশার, যিনি একজন, তার জন্য কিন্তু যে প্রশ্ন হবে সেটা নিশ্চয়ই যিনি 5-6 বছর অভিজ্ঞতা লব্ধ বা আরো 10, মানে যত বেশি হয় তার জন্য একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন। কিন্তু একটা জায়গায় খুবই কমন, যেটা একটি ভালো প্রতিষ্ঠান দেখতে চেষ্টা করে একজন ক্যান্ডিডেটের মধ্যে, সেটা হচ্ছে কি তার চিন্তাধারার বৈচিত্র্যময়, মানে ফ্লেক্সিবিলিটি ইন হিজ অর থট প্রসেস, ইনোভেশন, মানে এই কতগুলি জিনিস, লিডারশিপ, এগুলি নোট করে রাখেন। এগুলি একটা ফ্রেশার, তার মধ্যে লিডারশিপ থাকতে পারে, আর যিনি 10 বছর বা 20 বছর কাজ করেছেন তার মধ্যেও লিডারশিপের ব্যাপার আমরা দেখতে চেষ্টা করব। এখন তফাৎগুলিকে তো আমি বলে দেবো। আমি ফ্রেশার নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছেন আপনারা সবাই ফ্রেশার্স, বাট গোয়িং টু বি ফ্রেশার্স ভেরি সুন ইনশাআল্লাহ। এখন আমরা আপনাদের মতো যারা আছেন, গ্রাজুয়েট করতে যাচ্ছেন, করবেন, তাদের তো আমার সিভিটা আমার সামনেই আছে। আমরা সিভিতে দেখতে পাচ্ছি আপনি এসএসসি করেছেন, এখান থেকে এইচএসসি করেছেন,
আপনি এখন ইউনিভার্সিটি ড্যাফোডিল বাংলাদেশের একটা নামকরা প্রতিষ্ঠান থেকে আপনি ডিগ্রি শেষ করতে যাচ্ছেন, আপনি খুব ভালো ভালো ট্রেনিং এ ওয়ার্কশপ আপনি সুযোগ পেয়েছেন, এই ধরনের জিনিসগুলো এটা সিভির মধ্যে আছে। তারপরেও আমরা কেন ইন্টারভিউতে আবার একজনকে ডাকি? একটা কাগজে তো অনেক পরিচয়, তাই না? কাগজ থেকে একটা মানুষের ব্যক্তিত্ব বা অনেক কিছুই বোঝা যায় না। কাগজ একটা ব্ল্যাক এন্ড হোয়াইট বা কালার করলে কালার, কিছু কথাবার্তা লেখা থাকে। আমি খুব ভালো কমিউনিকেটর, আমি একজন ভালো টিম প্লেয়ার, আমার সততার ব্যাপারে আমার কোনো আপোষ নেই। এই কথাগুলো যতই আপনি ওখানে লেখা থাকুক না কেন, আমরা এগুলো ইন্টারভিউর মধ্যে আমরা একজনের কাছ থেকে যাচাই করে নিই। কারণ আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটি প্রতিষ্ঠান চায় তার সেই কর্মী যিনি জয়েন করবেন তার ভিতরে প্রথম হচ্ছে তার মনোভাব, তার অ্যাটিটিউড। তার অ্যাটিটিউডটা কি? উনি কি জাস্ট কয়েকদিনের জন্য খেলাধুলা করতে আসছেন, এখানে ঢুকবেন আবার চলে যাবেন? এবং এটা কিন্তু আমি একটি অপ্রিয় সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব, যে আমাদের দুঃখজনক হলেও প্রচুর ইয়াংরা যারা খুব কুইক সুইচ করেন এক একটা চাকরি। সুইচ করার কোনো খারাপ কিছু নেই, আমিও আমার জীবনে প্রচুর চাকরি সুইচ করেছি, কিন্তু সেটা একটা ম্যাচিউর লেভেল আসার পরে। প্রথম দিকের চাকরিতে আপনার থাকবেন, আমার বিশ্বাস যদি কোনো বাধ্যকতার কোনো একটা সিচুয়েশনে আপনি সেটা ইগনোর করতে পারছেন না, তখন আমি অ্যাডভাইস করব গো অ্যান্ড ফাইন্ড অ্যানাদার অপরচুনিটি, লুক ফর অ্যানাদার জব। কিন্তু ইন জেনারেল আমার অনুরোধ থাকবে যে এক জায়গায় আপনি একটু, আমরা যেটাকে খাঁটি বাংলায় বলে থাকি, পাতিল কালা করুন। আপনি ওই জায়গায় আপনার একটা ইতিহাস গড়ে তুলুন। তখন হয় কি, নেক্সট জবের জন্য আপনার সেটা সুইচ করতে তখন দেখা যায় আপনার লয়্যালটি টু দ্য কোম্পানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তখন হেল্প করে। আচ্ছা, এখন আবার আমি মেইন পয়েন্টের মধ্যে চলে আসি। আমরা আমাদের সেই প্রশ্নের মধ্যে, আমাদের সামনে মিটিং এর মধ্যে তার বচনভঙ্গি, তার কথাবার্তা, তার চিন্তাধারার মধ্যে আমরা দেখে নিতে চেষ্টা করি এই ছেলেটার বা এই মেয়েটার সেই তার মনোভঙ্গিটা কেমন, তার আত্মবিশ্বাস কেমন, তার এই যে যিনি এক্সপ্রেস করছেন। আমরা মাঝে মাঝে কিছু কিছু অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিই, সে অদ্ভুত প্রশ্নের হয়তো বা সঠিক কোনো অ্যান্সার নেই, কিন্তু তার মধ্য থেকে আমরা তার ইন্টেলিজেন্সিটা বুঝতে পারি, তার এই কিভাবে প্রবলেম সলভিং তার অ্যাটিটিউডটা আছে। এগুলো যত বেশি উপরের লেভেলের পজিশন হয় তত বেশি জটিল প্রশ্ন হয়, কিন্তু এগুলি কিন্তু একটা ছোটখাটো একটা এন্ট্রি লেভেল, এক্সিকিউটিভ লেভেল আমরা এই ধরনের কোশ্চেন করতে পারি। কারণ এখন আমি যেটা সাজেস্ট করি প্রচুর ক্যান্ডিডেটদের বা আমি আপনাদের মতো গ্রুপদের, সেটা হচ্ছে যে আপনারা সুযোগ পেলে আমি বলবো ভলেন্টিয়ার অনেক চাকরিতে ঢুকে যান। আপনার কোনো জায়গায় পার্ট টাইম জব, ইন্টার্নশিপ করার সুযোগ নিতে ভুলবেন না। এগুলিতে হয় কি, আপনার ম্যাচুরিটি বাড়ে, আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়ে, নেগোসিয়েশন স্কিল বাড়ে, প্রবলেম সলভিং স্কিলটা বাড়ে। একদম এগুলো যত আপনি আগের থেকে রপ্ত করে ফেলতে পারবেন, ততই হয় কি, একটা প্রতিষ্ঠানে গিয়ে একটা প্রতিষ্ঠানের ভেতরের নানান রকম কিছু কিছু অলিখিত কিছু নিয়ম থাকে, এটাকে বলে এই অর্গানাইজেশনাল কালচার। সেই কালচারগুলো আপনি বইতে পাবেন না, হ্যাঁ, এটা বইতে লেখা থাকে না। এটা আপনি বড় ভাইয়ের কাছ থেকে হয়তো একটু শুনবেন, বড় বোনের কাছ থেকে শুনবেন যিনি ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন, কিন্তু না ঢোকা পর্যন্ত সেখানে বোঝাটা মুশকিল। তারা কিভাবে চলে, কিভাবে কথা বলে, তারা কি একসাথে মানে খাবার দাবারে যায় কিনা, তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কেমন, এম্পাওয়ারমেন্টটা কেমন, নানান ধরনের ব্যাপার। এখন আমি আরেকটু ওই পয়েন্টে চলে আসি। যদি একটু সিনিয়র পজিশন আসে তখন আমরা দেখতে চেষ্টা করি ম্যাচুরিটি, মানসিক পরিপক্কতা, তখন তার থেকে আরো লিডারশিপের ব্যাপারগুলি আমরা বেশি চিন্তা করবো। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যিনি একটা সদ্য গ্রাজুয়েট, তাকে আমরা প্রশ্ন করব যে আপনি আজ থেকে 5 বছর পরে আপনার নিজেকে কোথায় দেখছেন, আজ থেকে 5 বছর পরে। আর যিনি অলরেডি 10 বছর, 12 বছর, 15 বছর জব করে এসছেন, তাকে আমরা বলবো আচ্ছা আপনার কিছু সাকসেস স্টোরি আমাদেরকে বলেন। এটার মধ্যে একটু তফাৎ আছে, কিন্তু আলটিমেট গোলটা একই। এই সাকসেস স্টোরির থেকে তাকে বলবো যে আমাদের তো এই পজিশনে আপনি এসছেন, এখানে কিন্তু আপনার কাছে 5 জন লোক রিপোর্ট করবে, 6 জন লোক রিপোর্ট করবে। আপনি কিভাবে তাদেরকে অ্যারেঞ্জ করবেন, তাদের টাস্ক অ্যালোকেশন করবেন,
আর উনি যিনি 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 জাস্ট গ্রাজুয়েট করেছেন তাকে আমরা বলবো 5 বছর পরে কোথায় দেখতে চান। আর মানে আমরা দেখতে চাই একজন কি শুধু চিন্তা করছেন স্যার আমি তো কখনো চাকরি করিনি, সুযোগ দেন, আমি একটু চাকরিতে ঢুকবো, ঢুকার পর আস্তে আস্তে আপনারা যদি ভালো মনে করে আস্তে আস্তে প্রমোশন দেবেন। এই যে তার একটা প্যাসিভ একটা নেচার ইন হিজ অর হার স্টেটমেন্ট, এটা অনেক কিছু বলে দেবে। তার ভিতরে স্পিরিটটা কম, তার ভিতরে ডাইনামিজমটা কম। এই কোম্পানির সম্পর্কে অত বেশি হয়তো জানতে হবে না, মোটামুটি আমরা জানি 5 থেকে 6 বছরের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে উত্তীর্ণ হতে পারে একটা সাধারণ প্রতিষ্ঠানে। বলবো স্যার আমার উত্তরটা, আমি এই ধরনের উত্তর পেলে আমি খুব খুশি হব, যেটার মধ্যে আমরা শুনবো যে স্যার আমি আমার সর্বোত্তম কর্মক্ষমতা দিয়ে, আমার স্কিল দিয়ে, আমার নলেজ দিয়ে আমি এই কোম্পানিকে যেটা দেবো তার থেকে আমি আশা করব যে সেটা যেন আমি রিকগনিশনটা পাই এবং সেই রিকগনিশনের ভিত্তিতে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল পর্যন্ত যেন যেতে পারি। ওয়াও! তারপরে আর একটু কিছু আছে, আরো 5 বছর পরে স্যার 5 বছর 10 বছরের মধ্যে আমি হতে চাই জিএম। ওয়াই নট? যেমন আমি একজনকে প্রশ্ন করেছিলাম, সে বলেছিল স্যার আমার ইচ্ছা 15 বছরের ভিতরে এমডি হওয়া। আমরা একটু মজা পেয়েছিলাম, 15 বছরের মধ্যে কি এমডি হওয়া যায়? বলো স্যার আমি এমন কাজ করবো কোম্পানিতে, কোম্পানি এত খুশি হবে আমাকে অফার করবে এমডি হওয়ার জন্য। হতে পারে এটা একটা অবাস্তব একটা হয়তো একটা ক্যালকুলেশন, কিন্তু তারপরও তার কনফিডেন্স লেভেলটা আমাদেরকে সত্যি খুব স্যাটিসফাইড করেছে। এই ধরনের ব্যাপারগুলি আলাপ আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই। এবং আমি কিন্তু এখন টেকনিক্যাল কোনো কথা বলিনি যে একজন মার্কেটিং স্টুডেন্ট, একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, একজন কম্পিউটার স্টুডেন্ট, কারণ ওগুলো কিন্তু টেকনিক্যাল কিছু প্রশ্ন করলে বা আমরা সিজিপিএ থেকে আমরা বুঝতে পারি মেজর কোথায় কেমন পেয়েছেন, কোন সাবজেক্টে কোন টেকনিক্যাল বিষয়টি পড়ালেখা করেছে, ওগুলি those are reflected on your CV or your transcript। কিন্তু এই যেগুলো অলিখিত জিনিসগুলো, এগুলো আমরা ওই একভাবে সাইকোলজিক্যাল আমরা টেস্টের মাধ্যমে, বা টেস্ট বলবো না, এখানে ইন্টারভিউ প্রসেসের কথা বলছি, যদি ইন্টারভিউ প্রসেসে কিন্তু অনেক সাইকোলজিক্যাল টেস্ট আছে, সেখানে এই সাইকোমেট্রিক টেস্ট বলে, এগুলিও কিন্তু পায়। আপনারা এটা খুঁজে নিয়ে, আমি দরকার পড়লে আবার পরে বলবো সুযোগ পেলে আর কি। এগুলোর মাধ্যমে আমরা আবার, আমি খুব শর্টকাট বলি, আমরা দেখতে চাই একজন মানসিকভাবে সবল, আত্মবিশ্বাসী তরুণ তরুণী, যিনি নিজেকে দেখতে চাচ্ছেন একজন ভালো কন্ট্রিবিউটর হিসেবে অবদান রাখবেন কোম্পানির বিজনেস গ্রোথে, এবং নিজেও বড় হবেন এবং কোম্পানির বিজনেসটা উনি গ্রোথে সাহায্য করবেন। ওকে, থ্যাংক ইউ। রাকিব ভাই, জি, প্রশ্ন যাবার আগে আমার নিজের আরেকটা প্রশ্ন আপনার কাছে। ধরেন কেউ একজন অত্যন্ত চেষ্টা করে আপনাকে পটিয়ে চাকরিটা পেয়ে গেল, এখন তো চাকরিটা টিকাতে হবে। হ্যাঁ, তো আপনি তো এতক্ষণ বললেন কিভাবে আপনাকে জয় করবেন, ধরেন জয় করে ফেললো, টেকাবে কিভাবে, সেটা নিয়ে কিছু বলবেন? এখন দেখেন, প্রথমে কিন্তু ব্যাপারটা হয়েছে আমাকে পটিয়ে ফেলেছে, তার মানে এই ব্যক্তির সঠিক যোগ্যতা পরিমাপ আমি করিনি, তার হয়তো বেশ কিছু পটানোর যোগ্যতা আছে, এটা হতে পারে, উই আর অল হিউম্যান বিংস, এবং কিছু কিছু মানুষ আছে খুবই খুবই চতুর, এবং এটাও একটা গুণ আমি বলবো, এটা কনভিন্সিং পাওয়ার, নেগোসিয়েশন স্কিল বা তার কমিউনিকেশন স্কিলটা এত ভালো হতে পারে। ইটস নট, আমি শিওর মাইক্রোসফটের থেকেও লোকজন ফায়ার হয়, হতে পারে, গুগল থেকেও হয়, হতে পারে, কারণ চাকরির যেটা এক্সপেক্টেড ছিল আউট অফ দ্যাট পারসন, এটা ডেলিভার করতে পারে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে, সেকেন্ড পার্টটা হচ্ছে কি, সরি, সেই লোককে মানে একটা তো হচ্ছে যে গেইন দ্য জব, মেইনটেইন দ্য জব। তো এই যে গেইনিং এর প্রসেসটা তো আপনি বললেন, যেটা একটা সিভি থেকে আপনার ইন্টারভিউ থেকে হলো। নাও হাউ টু মেইনটেইন দ্য জব, হাউ টু সাস্টেইন দ্য জব। আচ্ছা, এখন যদি প্রথম হচ্ছে উনি হয়তো দক্ষতাটা একটু কম আছে, ভালো ভালো প্রতিষ্ঠান যদি দক্ষতা কম থাকে সেখানে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলি থাকে, এবং থাকা উচিত খুব সিরিয়াসলি, কারণ ট্রেনিং ডেভেলপমেন্টটা দিলেই তার দক্ষতার কিছু
যেগুলি গ্যাপগুলি আছে সেগুলি গ্যাপগুলি পূরণ করার একটা সুযোগ থাকে। কিন্তু তার যদি অ্যাটিটিউড সমস্যা থাকে, আমি এই কথাটা বারে বারে আপনাদেরকে বলবো, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের অহংকার, আপনাদের গর্ব, আপনাদের সিজিপি এর গর্ব, কার আত্মীয়, এটা সেটা, এগুলিকে সরিয়ে রাখবেন। আমি সোজা কথা বলি, যখন একটা ইন্টারভিউ বোর্ডে আসবেন তখন লিভ দোজ থিংস আউট ইন দ্য উইন্ডোর ওখানে বাইরে ফেলে দিয়ে আসবেন। আপনি এখানে চাকরি করতে এসছেন, কার আত্মীয়, আপনি কার কি আপনার কি পাওয়ার, এগুলো আপনার জানার দরকার নেই। তারপরেও যদি সে এরকম একজন ঢুকে যায় যে সত্যিকার ভাবে সব জবের সেই জিনিসগুলি মানাতে পারছেন না, আমরা একটা ভালো হিউম্যান রিসোর্স কর্মকর্তা যে জিনিসটা করবেন বা প্রতিষ্ঠানের মালিক তার গ্যাপ অ্যানালাইসিসটা করবেন, পরে তাকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করবেন এবং সেই সুযোগটা সেই লোকটাকে প্রথম হচ্ছে স্বীকার করতে, আমি এটা জানি না, আমার এটা করাটা একটু অসুবিধা, আমি আসলে সমস্যা করছি, স্যার তার বসকে গিয়ে বা ম্যাডাম একটু যদি কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন, আমি তো আসলে জানি না কিভাবে করে অর্গানোগ্রামটা করতে হয় বা এইচআর ইনফো অ্যানালিটিক্সটা করতে হয়, এটা আসলে আমি করিনি ইউনিভার্সিটি লেভেলে, একটু যদি আমাকে হেল্প করেন। কিন্তু এখন কিন্তু প্রচুর জিনিস গুগলেও এখন পাওয়া যায়। আপনার অ্যাটিটিউডটা যদি পজিটিভ হয় তখন যেটা সুবিধা হবে, আপনার বস, অনেক সময় আপনার সহকর্মী, তারা কিন্তু এগিয়ে আসবেন, আচ্ছা আসো আমি তোমাকে একটা স্যাম্পল দেখাই। আমি বলি যে আপনার গুগলে সার্চ দেবেন, প্রচুর জিনিস স্যাম্পল গুগলে কিন্তু আসছে, গুগল ইজ বোঝায়, হ্যাঁ, ওখানে এইসব ব্যাপার নিয়ে, এগুলি আমি জানি না, আমি পারি না, আমি পারবো না, এগুলি বলাটা, জানতে না পারেন সেটা কোনো দোষের কিছু না, আপনি জানতে চাচ্ছেন না কেন সেটাই হচ্ছে আমাদের জন্য একটু অদ্ভুত ব্যাপার, তুমি জানারও কোনো আগ্রহ নেই। আমি আপনাদের অনুরোধ জানাবো, এরকম সিচুয়েশনে যদি কখনো আপনারা নিজেরাই পড়ে যান, আপনি নিজের গ্যাপ অ্যানালাইসিসটা করেন যে উনারা আমার কাছ থেকে কি চাচ্ছেন এবং এটা কি আমার উপরে বেশি চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, বেশি দাবি করছে যে আমি আসলে জাস্ট একটা গ্রাজুয়েট, উনি মনে করছেন এখনই আমি একটা বিজনেস প্ল্যান করতে হবে। হ্যাঁ, এটা আমরাও কখনো আশা করি না একজন নতুন গ্রাজুয়েট থেকে বিজনেস প্ল্যান জিনিসটাই তো আপনারা হয়তো ওভাবে করেননি বা শুনেননি, কিন্তু তারপরেও যদি কোনো কারণে এটা আপনার ঘরে এসে যায়, একটা এক্সাম্পল, আপনি সোর্সগুলি দেখতে চেষ্টা করেন, স্যাম্পল কোথা থেকে পাওয়া যায়, ফ্রাঙ্কলি সেটা বসের সাথে শেয়ার করেন, স্যার আমি তো এটা আগে কখনো করিনি, তবে আমি কিছু কাজ করতে চেষ্টা করেছি, আপনি দয়া করে দেখুন এটা আমার কেমন হয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে একটা পজিটিভ জিনিস, যেটা আমার কাছে মনে হয় একটা ভালো বস সবসময় বলবে, না তুমি করতে পারোনি সঠিক মতো ভাবে, সেটাতে কোনো তোমার দোষ নেই, কিন্তু তুমি যে চেষ্টা করেছো সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে শর্টকাটে আমি মনে করি অ্যাটিটিউড, লার্নিং অ্যাটিটিউড, অ্যাডমিটিং দ্য মিস্টেকস or the gap what you have you do not know, আমি জানি না এবং আমি জানতে চাই, তখন দেখবেন প্রচুর প্রতিষ্ঠান চাবে আপনার অ্যাটিটিউডটার জন্য আপনাকে হেল্প করার জন্য। আর আছেও আবার অন্যরকম আছে অনেক প্রতিষ্ঠান, কোনো ধৈর্য নেই, আমি কেন তোমার পেছনে পয়সা খরচ করবো, তোমাকে দেখে নিয়েছি তুমি ইউনিভার্সিটি থেকে পাস করেছো, এরকম সিজিপিএ ভালো সিজিপিএ ছিল, এখন বলছো তুমি জানো না, আমি তো আই ক্যানট স্পেন্ড টাইম, হতে পারে সেটা তো দুঃখজনক ভাবে পরিণত হবে সেপারেশন, কিন্তু এটা যদি না হয় আমি সেজন্য বলবো try to be always positive and try to take the opportunity to learn and give back to the company. Well, thank you so much. মানে আপনি খুব চমৎকার ভাবে বলছেন যে চাকরি পেতেও যেমন অ্যাটিটিউড লাগবে, চাকরি টিকিয়ে রাখতেও অ্যাটিটিউড লাগবে, সো অ্যাটিটিউড ইজ মাস্ট। তো আমরা একটা মডেল বলি, এটাকে বলা হয়, বন্ধুরা তোমরা সবাই লিখে রাখো, এটাকে বলে আস্ক মডেল। এটা আমাদের রাকিব ভাই খুব ভালো করে জানেন। আস্ক মডেল হচ্ছে ASK, মানে অ্যাটিটিউড, স্কিলস এন্ড দেন নলেজ, হ্যাঁ, ASK মডেল। সো যেটা শুরুটাই আসলে রাকিব ভাই বললেন, অ্যাটিটিউড ইজ মাস্ট, তারপর দক্ষতা দেখা হয়, তারপরে জ্ঞানের পরিধি দেখা হয়। তো আশা করি তোমরা করবে। এখন নাও ইটস দ্য টাইম টু ওপেন কোয়েশ্চেন সেশন। সো আমরা আরো 10 মিনিট এটা নিয়ে সময় কাটাবো। প্রশ্ন চাচ্ছি, কে প্রশ্ন করবে প্রথমে? পরিচয় দিয়ে প্রশ্নটা করতে হবে। মাইক্রোফোনটা অন করে প্রশ্নটা করে ফেলো।
আসসালামু আলাইকুম স্যার, মাই নেম ইজ হাবিব মোহাম্মদ আবু হক। স্যার, আমার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে স্যার, আমরা যে বলি স্যার সিজিপি, মানে বাসার মধ্যে ভার্সিটির মধ্যে সবাই একটা জিনিস বলে সিজিপি। স্যার এই জিনিসটা আসলে মানে কর্পোরেট ক্ষেত্রে গেলে এই জিনিসটার গুরুত্ব আসলে কতটুকু থাকে স্যার, মানে কতটুকু, মানে আমরা যারা করতে যাচ্ছি, মানে অনেকে আমি যেমন বিশেষ করে স্যার চিন্তা করি যে সিজিপি এর সাথেও এক্সট্রা কিছু স্কিল, কিছু কারিকুলার হার্ড স্কিল থেকে সফট স্কিল এগুলা থাকা দরকার। তো স্যার এই জিনিসটা আসলে কি কি থাকলে কি হোক, মানে কি হইলে মনে করেন কতটুকু সিজিপিএ হইলে আমি একটা জায়গায় অ্যাপ্লাই বা একটা জায়গায় মোটামুটি আমার একটা রাখতে পারবো, এই জিনিসগুলো যদি স্যার একটু শেয়ার করতে না। ধন্যবাদ হক, খুবই সুন্দর প্রশ্ন। প্রথম হচ্ছে যে যেসব অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বা যেসব প্রতিষ্ঠান এক্স্যাক্টলি লিখে দেয় যে আমরা 3.5 এক্সাম্পল, তার নিচে আমরা কাউকে নেব না, সেটা তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। আমরা সাধারণত বুঝি যে 3 কমে 3 কমে সিজিপি একটা পরিমাপ, একটা কাট পয়েন্ট, এটা হওয়াটা কিছুটা মানে এটা বাঞ্ছনীয় নয় আর কি। আমরা চাই তার উপরে যেন থাকে, 3.5 এর উপরে থাকলে খুবই ভালো, 4.0 তো সুপার। এখানে একটা পয়েন্ট আছে, সিজিপিএ দিয়ে সমস্ত গল্পটা শেষ হয় না এবং হওয়া উচিত না। আমার এরকম হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে একদম ফার্স্ট ক্লাস পাওয়া এরকমও আমি ক্যান্ডিডেটকে আমি বাতিল করতে বাধ্য হয়েছি, কারণ ওটা ছিল অ্যাটিটিউড। ইনফ্যাক্ট অ্যাটিটিউডের কারণে তার একটা অহংকার ছিল, ই নোজ এভরিথিং, এবং এরকম আর কি। যা এই আমি আবারও এসে চলে আসি, তখন আমরা কি দেখি এই একটা সিভির মধ্যে, পার্টিকুলারলি আবার যারা গ্রাজুয়েট করছেন এদের সিভির মধ্যে কিন্তু খালি ইউনিভার্সিটি লেভেল, আমি এসএসসি এইচএসসি ইউনিভার্সিটি এগুলো থাকলে চলবে না। আমরা দেখতে চেষ্টা করি, আমি কিছুটা আলাপ করেছি আমার প্রথম বক্তব্যে, যে আপনি নানান ধরনের কাজের সাথে আপনি নিজেকে জড়িত রেখেছিলেন কি, ওই যে পার্ট টাইম বেসিস কিছু জব, ওই যে ইন্টার্নশিপ করেছেন, এই যে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব, আপনি কম্পিউটার ক্লাব, ডিবেট ক্লাব, ক্রিকেট ক্লাব, সুইমিং ক্লাব, নানান ধরনের জিনিসের সাথে যখন নিজেকে জড়িত রাখা হয়, এর থেকে যে জিনিসটা হয় একটা খুব মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি ডেভেলপ, বহুমুখী ব্যক্তিত্ব। কারণ আমরা সমাজে বাস করে শুধুই করি না, আমরা একটা পাড়ায় শুধু বাস করি না, আমরা কিন্তু যখন একটা প্রতিষ্ঠানে যাই তখন নানান ডিপার্টমেন্টের সাথে আমাদের কাজ করতে হয়। আপনি বলতে পারেন স্যার আমি তো একজন জাস্ট ছোটখাটো একটা এক্সিকিউটিভ হিসেবে জয়েন করব, কিন্তু দেখেন আপনি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছেন, আপনার কাজের একটা কম্পাইলেশনটা সেটা কিন্তু ইভেনচুয়ালি যাবে আপনার বসের কাছে, ডিপার্টমেন্ট হেডের কাছে। আপনি যে ডাটাটা তৈরি করেছেন, আপনি যেভাবে করে ডাটাগুলো দিচ্ছেন কম্পিউটারে, সেগুলি আবার যাচ্ছে আপনার উপরে লেভেলে, 3-4 লেভেল মিলে এটা একটা জায়গায় কম্পাইল হয়ে তার একদম মানে শিওর হয়ে আপনার ডিপার্টমেন্টের হেড আপনার বসের কাছে প্রেজেন্ট করছে। আচ্ছা, এই ডাটা কম্পাইলেশন এটা কি শুধু আপনার ডিপার্টমেন্টের, এটা হতে পারে নানান ডিপার্টমেন্ট থেকে আসছে। কিছু কিছু মিটিংয়ে এরকম হতে পারে যে আপনাদেরকে ডাকা হচ্ছে, আপনি আসেন, আপনি কথার কথা আপনি ইঞ্জিনিয়ারিং থেকে আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু একটা ইঞ্জিনিয়ার কি শুধু ইঞ্জিনিয়ারিং এর ক্যালকুলেশন, তার স্কেল, তার ক্যালকুলেটর, তার কম্পিউটার এগুলো নিয়ে বসে থাকেন না, তাকে কিন্তু সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হয়, পারচেজের সাথে, তাকে মার্কেট সেলস ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হয়, তাকে প্রোডাকশনের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে হয় যে কোথাকার কি অবস্থা চলছে, তার জিনিসটা। ইঞ্জিনিয়ারিং কিন্তু নানান ধরনের থাকতে পারে, সেটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা সিরামিক হতে পারে, সে কনস্ট্রাকশন হতে পারে, সো টু স্পিক। আপনাকে মাল্টিপল ডাইমেনশনাল লোক, ব্রেন, ডিপার্টমেন্টের ব্রেনের সাথে যখন কমিউনিকেট করতে হবে, দেখবেন কি অদ্ভুত ব্যাপার, তাদের এক এক ধরনের চরিত্র, এক এক রকম ভাবে তারা এক্সপ্রেস করছেন। কেউ একটু চিৎকার করে কথা বলছে, কেউ একটু খুব ঠান্ডা মাথায় কথা বলছে, কেউ কম কথাই বলছে না, অনেক শুনছে তারপর একটা কথা বলছে। এই ধরনের ক্যারেক্টার কোনটা খারাপ হবে কোনটা ভালো আমি বলতে যাচ্ছি না, এইগুলোর একটা বেসিক লার্নিং হয় কোথায়, যখন আপনি একটা ক্রিকেট টিমে আপনি খেলেন, যখন আপনি সুইমিং টিমে আবার পার্টিসিপেট, যখন ডিবেট টিমে আবার পার্টিসিপেট, যখন একটা প্রজেক্ট থাকে, আপনাদের একসাথে কোনো প্রজেক্টের কাজ করছেন, খুব সম্ভবত এখন আপনাদের যদি গ্রাজুয়েটিং ক্লাস থেকে আপনাদের অনেক প্রজেক্ট থাকে,
এই প্রজেক্টে এক একটা ধরনের অ্যাসাইনমেন্টে কাজ করছে, আপনার বন্ধু বান্ধবী কেউ ফাঁকিবাজ, আমরা জানি ফাঁকিবাজ, তোরা কর আমি আছি তোদের সাথে, টিপিক্যাল স্টেটমেন্ট। আমি আমেরিকাও পেয়েছি এরকম। আমি একটু মজার গল্প শেয়ার করবো এখানে 1 মিনিটের জন্য। আমার এরকম একজন, আমার এটা বিবিএর ফাইনাল স্টেজে গিয়ে এরকম ছিল, সেই ছেলে ছিল হলো বিরাট এক ধনীর ছেলে, সেই তখনকার সেই আমি 1980s early 80s এর কথা বলছি, যে তখনই সে বিরাট একটা BMW গাড়িতে আসতো, রোলস রয়েস ঘড়ি পড়তো, তাদের ফ্যামিলির ঘোড়ার ফার্ম ছিল, ঘোড়া ঘোড়া রেসে ঘোড়া দৌড়াতো, এই মিলিয়নিয়ার্স একটা ছেলে ছিল। এই ছেলে কেন পড়ালেখা করতেছে চাও যায় না, আসছে আর কি বাবার বিজনেস চালাবে এই জন্যই। সে আমরা তাকে কখনো টিম ওয়ার্কের ভিতরে পেতাম, খালি সে বলতো I'm with you guys, don't worry, I'll come with you, এই যে আমি আসবো তোমাদের সাথে, এই জিনিসগুলো যখন বলতো আমরা তখন বলতাম যে আসলে ঠিক টাইম মতো কখনো আসবে না। এখন টাকা আছে তার একটা অ্যাটিটিউড, কিন্তু আমি বিশ্বাস করবো যে আমাদের এইখানে তোমরা যারা আপনারা যারা শুনছেন, আমার অনুরোধ থাকবে যে আপনার বাবার যা থাকুক, আপনার নিজেরও যদি কোনো বড় ব্যবসা থাকে, আপনি শিখতে এসছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন, আপনার প্রত্যেকটা টিম মেম্বারের সাথে দেখেন কিভাবে চলবে। কারণ যদি আপনাকে চাকরি করতে হয় আর আপনাকে যদি বিজনেস রানও করতে হয়, ধরুন আপনার বাবার ব্যবসা আপনি রান করছেন, আপনি এক একজনের লোকের সাথে আপনি ইন্টারেক্ট, কেউ বডি ল্যাঙ্গুয়েজটা খুব মাথা নিচে করে কথা বলবে, কেউ স্পষ্ট ভাষায় কথা বলবে, কেউ ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলবে, কেউ খালি তেল মারতে থাকবে সারাক্ষণ, ও স্যার স্যার আলবাব স্যার 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 আগে স্যার পরে স্যার বলতে থাকবে, নানান রকম। এই ক্যারেক্টারগুলি যাচাই করার সবচেয়ে একটা বড় সুযোগ হচ্ছে আমরা এই সময় যখন নানান ধরনের বন্ধু বান্ধব সাথে আমরা গড়ে উঠি, এবং এই জিনিসগুলো আবার তখন আমরা ইন্টারভিউ করে আমরা নানান ধরনের পরিস্থিতি যাচাইমূলক কিছু প্রশ্ন করি, সিচুয়েশনাল লিডারশিপ, আপনার স্কিল কমিউনিকেশনটা তখন দেখতে চেষ্টা করি। তখন আমি ব্যক্তিগতভাবে কেউ যদি 4-এ 4 পয়েন্ট পেয়ে আসেন, এটা আমাকে কোনো উজ্জীবিত করে না। আমি শুধু একটাই মন্তব্য করি, he has done pretty good in the university, is good CGPA, কিন্তু গুড CGPA আমাকে কোনো রকম ভাবে আশ্বস্ত করে না যে এই লোকটি বা এই ব্যক্তিটি এই প্রতিষ্ঠানে সত্যি একজন সিরিয়াস কন্ট্রিবিউটর হবে। কারণ আবারও বলছি, সিরিয়াস কন্ট্রিবিউটর হতে হলে আর সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটর হতে হলে আপনাকে ম্যাট্রিক্স অর্গানাইজেশনে কাজ করার চিন্তাধারা থাকতে হবে। তার মানে হচ্ছে এক জায়গায় অনেক ধরনের লোক, আপনার মার্কেটিং রাখবেন। যেমন আমি একটু আবার এক্সাম্পল দিচ্ছি, আমি প্যান প্যাসিফিক সোনার গ্যাস আমি ডাইরেক্টর ছিলাম, সেখানে প্রায় মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিংয়ে আমাকে উপস্থিত থাকতো। এর কারণটা ছিল আমার জাপানিজ ছিল তখন আমাদের বস ইশিয়ামা, মিস্টার ইশিয়ামা ছিল নামটা, তো মনে আছে আমাকে প্রায় ডাকতো। তার কারণ হচ্ছে আমাদের সব ডিপার্টমেন্টের একসাথে মিটিংয়ে আমি কিছু কিছু মন্তব্য করেছিলাম যেগুলি মার্কেটিং ডিপার্টমেন্টের লোকজনও তাদের মাথায় কিছু চিন্তা আসতো না। তখন বস আমাকে বলেছে, রাকিব, মিস্টার রাকিব, I would like you to be present and join in marketing meetings as well. তখন মার্কেটিং মিটিং হলে ওই ওনার সেক্রেটারি আমাকে ফোন করে বলে দিত যে কাইন্ডলি স্যার একটু আসেন, আমাদের একটা মার্কেটিং মিটিং হবে, জিএম স্যার আপনাদের চাচ্ছে একটু মিটিং এ থাকার জন্য। ইট ওয়াজ অ্যান অনার। আমি কিন্তু এইচআর মানুষ, আমি পড়াশোনা করেছি, আমার এমবিএটা মার্কেটিং এ, কিন্তু মার্কেটিং শুধু জীবনে আমি একটা ছোটখাটো চাকরি করেছি, তারপরে কন্টিনিউয়াসলি আমি এইচআর এ কাজ করে যাচ্ছি অলমোস্ট 30 দশক, সরি এক্সকিউজ মি 3 দশক, অলমোস্ট 30 ইয়ার্স। কিন্তু কেন আমাকে ডাকতো? এটা একটা কোম্পানিতে না, আরো কোম্পানিতে ঘটেছে। এইভাবে হয় কি, আপনার ইউ অ্যাড ভ্যালুস টু দ্য কোম্পানি, আপনার মূল্যটা বেড়ে যায়। এগুলো এখন থেকে আপনার চিন্তা করতে হবে। সুতরাং আবারও এক জায়গায় সাম আপ টু বাই অল দিস স্টেটমেন্টস, একটু ফ্লেক্সিবল থাকবেন। আপনি যদি কম্পিউটার সায়েন্সের লোক হয়ে থাকেন, খালি মনে করবেন না আমি ইনফ্রাস্ট্রাকচার করতে জানি, আমি প্রোগ্রামিং জানি, এটাতেই আমার আমি থাকবো, ফার্স্ট ক্লাস হবো। নো, আপনাকে জানতে হবে কিভাবে যদি আপনাকে কেউ কল করে আপনি সেটা কিভাবে রিসিভ করবেন সুন্দরভাবে, তাকে আপনি হেল্প করবেন। আমি এরকম একটা বড় দেশি কোম্পানিতে আমি জয়েন করার পরে যখন এই কম্পিউটার ডিপার্টমেন্টে কল দিতাম, আইটিতে কল দিতাম,
তখন আমি খুব অস্বস্তি ফিল করছি, মানে দ্য ওয়ে দে ওয়ার রুড। জি জি, আচ্ছা আমি দেখি কখন পারবো আসবো। আই এম টকিং অ্যাবাউট এ ভেরি ইয়াং ফ্যামিলি, জাস্ট barely he came out of the university, 27-28 বছরের। উনি জানতেন সেই প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান, 15,000 লোকের মতন। আমি ছিলাম চিফ HR অফিসার। আমি এমডির পরেই ছিল আমার লেভেল, এমডি এবং মালিক, আরো কয়েকজন মালিক ছিল, একজন না, তাদের পরে। আমি পরিচয় দেওয়ার পরও তারপরেও তার একটা উদ্ধত্তপূর্ণ ছিল, কিন্তু কারণটা ছিল এই ছেলেটার, আমরা এটাকে রিসার্চ করেছি, সবার সাথে সেরকম ব্যবহার করে। তাকে কোনোদিন ইউনিভার্সিটিতে শেখানো হয়নি বা কোনো কাজকর্মের ভিতরে, কোনো টিম ওয়ার্কের ভিতরে সে মনে করে, আমি আইটিতে কাজ করি, আমি কম্পিউটার ফিক্স করি, বা আমি কেউ কল করলে তার প্রবলেম সলভ করে দেবো, কিন্তু আমার তো সময় থাকতে হবে। ইউ নিড টু নো হাউ টু বি পোলাইট। খুব রাফ কথাটাও বিনয়ের সাথে বলা যেতে পারে। স্যার আমি একটু এখন হাতে একটা কাজ আছে, আমি স্যার আধা ঘন্টা পরে আসি, আমি নোট করে রাখলাম স্যার, বা কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। সো দ্যাটস ইট। আর আমি যদি অপর পক্ষ যদি বিনয়ের সাথে বলতে পারে, আপনার আপনি বিনয় হইতে কখনো মানে কার্পণ্যতা করবেন। যাক, এই হচ্ছে আমার সবকিছু মিলে যে আমরা এই জিনিসগুলি আমি দেখতে পছন্দ করি। এই জন্য নানান দিক থেকে প্রশ্ন করি, অনেক গল্প করি একজন ক্যান্ডিডেটের সাথে, তখন তার ব্যক্তিত্বের নানান দিকগুলো তখন ফুটে ওঠে, এবং দ্যাট গিভস মি দ্য কনফিডেন্স that he or she will be the right person for the position and will be able to contribute significantly, will be able to add values to the company's business goals. Okay? আশা করি আলবাব উত্তর পেয়েছেন। ওকে, আমরা আর একটা কোয়েশ্চেন নিতে পারবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো আমাদের ওভারঅল ইমপ্রেশনকে কিছু মিনিটে এক্সপ্রেস করতে পারি না। স্যার আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হওয়া উচিত? কারণ স্যার আমরা জানি যে ফার্স্ট ইমপ্রেশনটাই অনেক কিছু স্যার। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আচ্ছা, প্রথম দেখায় প্রেমে পড়ার মতো অবস্থা, তাই না? কারণ যদি প্রথম হাসিটা ভালো না লাগে, প্রথম চোখের চাহনিটা ভালো না লাগে, তাহলে অপর পক্ষ বলবে না এই ছেলেকে আমি চাই না, বা না এই মেয়েটা ঠিক হচ্ছে না কেমন। হ্যাঁ, ঠিক আমাদের ইন্টারভিউ কিন্তু এরকম অবস্থা। ইন্টারভিউতে সেই মেয়ে এবং ছেলে দেখার মতন অবস্থা, দুই পক্ষকে পছন্দ করতে হবে। এখন ফার্স্ট ইমপ্রেশন আমি যতটুকু বুঝতে পারি, জাহিদুল আপনার প্রশ্নটা একটু যে হচ্ছে আপনি যখন কিভাবে একটা ইন্টারভিউ রুমে যাবেন বা কি করবেন, বডি ল্যাঙ্গুয়েজ এগুলি মিলে আমার মনে হয়, কারণ ইমপ্রেশন, ফিজিক্যাল ইমপ্রেশন দিয়ে আমি বুঝতে পারছি আপনাদের বুঝতে পারছি। সেখানে আমি আপনাকে বলবো, প্রথম হচ্ছে যে আপনি কোম্পানির সম্পর্কে কিন্তু ভালো মতো জেনে যাবেন। কখনো নেভার বি আনপ্রিপেয়ার্ড টু গোয়িং ইন অ্যান ইন্টারভিউ বোর্ড। অবশ্যই ওটা ফার্স্ট ইমপ্রেশন না, ওটা পরের দিকে। আমি এটা ইচ্ছা করে বললাম যে এটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। সে প্রতিষ্ঠান বা সেই ব্যবসার ধরনটা, ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি যাচ্ছেন, টেলিকম, ব্যাংকিং, হসপিটাল ইন্ডাস্ট্রি, হোয়াট এভার ইন্ডাস্ট্রি, আইটি, তার সম্পর্কে যদি আইডিয়া থাকে, কারণ এখানে আমরা অনেক ধরনের প্রশ্ন করি, আমরা দেশের বাইরে ওর গ্লোবাল অনেক প্রশ্ন আসে, সেগুলো তখন বলতে পারবো। তখন আপনার কনফিডেন্স লেভেল বাড়ে। কনফিডেন্স লেভেল বাড়লে হয় কি, আমাদের বুকের শিরা, আমাদের পেটের শিরাটা শক্ত হয়। হ্যাঁ, আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে ঠিক মতো, আমরা কনফিডেন্সে আমরা বসতে পারি, আমরা সুন্দরভাবে তখন হাতটা যখন আমরা একটু শেক করি বা আমরা চোখের দিকে তাকাই, আমরা তখন একটা কমিউনিকেশন, একটা কনফিডেন্স লেভেল এই দুটোর মধ্যে চলে আসে। এটা, আর আপনি যদি বিষয়টা সম্পর্কে আপনার উইকনেস থাকে, প্রতিষ্ঠান সম্পর্কে আপনি না জানেন, নিজের দক্ষতা নিয়েও আপনার আরো সমস্যা থাকে, একাডেমিক রেজাল্ট যদি উইক থাকে, তখন সবসময় আপনার বডিটা অন্যরকম মেসেজ দিবে। এই কোনো রকমের যদি একটু পাস করে যায়, সো রিগার্ড, ধরেন আপনার সিজিপি অত ভালো না, বাট আপনাকে কনফিডেন্স লেভেলটা কেন আপনি হারবেন? এই কনফিডেন্স লেভেলটা ইওর বডি ল্যাঙ্গুয়েজ আছে। এখন পোশাক পরিচ্ছদ হচ্ছে প্রথম একটা জিনিস যেটা দিয়ে মানুষ বুঝতে পারে যে আপনার একটা প্রফেশনাল আউটলুকটা আপনার পছন্দ।
ছেলেদেরকে আমি বলবো আপনারা সুন্দর ভালো একটা শার্ট পরবেন, হালকা কালারের শার্ট। এই ধরুন আমার কিন্তু এটা হচ্ছে টিপিক্যাল পৃথিবীতে সবচেয়ে কমন ছেলেদের একটা শার্টের কালার, এটা হচ্ছে হালকা নীল কালার। হ্যাঁ, এটা ডিপ হতে পারে, আরো অনেক হালকা কালার আছে, সাদা পড়তে পারেন, ইটস ভেরি নিউট্রাল কালার। টাই পড়তে পারেন, টাই নাও পড়তে পারেন, ডিপেন্ডিং অন দ্য জব। বাট কিন্তু আমি সবসময় মনে করি একটা ব্লেজার থাকলে ভালো লাগে, ইট লুকস স্মার্ট। আপনারা ইয়াং কি আছে পড়বেন, একটা ব্লেজার পরবেন, এটা নাথিং। তবে ওই মানে ওই আপনার এই মাইকেল জ্যাকসন মার্কা ব্লেজার পরার দরকার নাই, বা ওর জ্যাকেট পরার দরকার নেই। ইট ইজ টু প্রফেশনাল ব্লেজার matching beautifully with your shirt and pant, black pants and shoes and socks, সবকিছুই একটা ম্যাচিং থাকবে, বেল্ট ম্যাচিং থাকবে, শুটা আপনার চকচক করতে হবে। আপনারা জানেন ডিফেন্সের লোক, পুলিশ বাহিনীর লোকদের কিন্তু শু চকচক করতে হয়, চকচক করবেন। আপনি যত ধুলায় যান, বাসে যান, আপনি সিএনজিতে যান, বাংলাদেশের টিপিক্যালি আমাদের রাস্তা থেকে ধুলো অ্যাটাক করে, আপনি বেশ 10 থেকে 15 মিনিট আগে আপনি প্রতিষ্ঠানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে গিয়ে আপনি একটু দেখবেন, নিজেকে তাকিয়ে দেখবেন। আর এর আগে বলবো বাসা থেকে বেরোনোর আগে সুন্দর মতো একটু ক্রিম লাগাবেন, ফেসিয়াল করবেন। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার, আমরা যতই বলি কনফিডেন্স আমার আছে, কিন্তু কনফিডেন্স কিন্তু শো করে, ব্লোজ থ্রু ইউর ফেস, ব্লোজ থ্রু ইউর আইস, ইউর হ্যান্ড মুভমেন্ট, ইউর জেস্টার। এটা হচ্ছে those are the things unwritten। আপনাদের এটা বিশ্বাস করবেন না, আপনার এই জিনিসগুলো more than 80% it carries marks in your interview। কারণ আমরা তো অন্য জিনিসগুলো সিভির মধ্যে পাচ্ছি। আপনি রুমের মধ্যে ঢুকলেন, এবং মেয়েদের কথা বলছি, কিন্তু সেটা ধরেন আমি বললাম শার্ট টাই বা এই জ্যাকেটের কথা, মেয়েরাও ডিসেন্ট কালারের জামা পরবেন অবশ্যই। মানে একটা ধরুন আপনার অর্নামেন্টস, আপনার মেকআপ, এগুলো যদি একটা খুব প্রফেশনাল ভাবে থাকে। তবে খুশির বিষয় হচ্ছে আমাদের মেয়েরা এগুলি খুব ভালো জানেন, ছেলেরাই এইগুলির ব্যাপারে কোথায় যেন একটা মানে গোজামিল করে ফেলে। তারা ওই যে খালু বা উনি ফ্যামিলির ট্যুরে গিয়েছেন মালয়েশিয়া, চক্কর বক্কর শার্ট, সেই আপনার ফুল পাতা শার্টটা পরে চলে যায়, এটা তো অনেক দামি শার্ট স্যার, দামি শার্ট কেউ খুলছেন। প্রফেশনাল আউটলুক, প্রফেশনাল আউটওয়ার এবং প্রফেশনাল ভাবে আপনার প্রেজেন্টেশন। তারপরে ধরুন আপনাকে বসতে বললো, বা আপনি রুমের মধ্যে ঢুকেই আপনি বলবেন আসসালামু আলাইকুম, অথবা গুড আফটারনুন, অথবা গুড ইভিনিং, যেটি হোক, গুড মর্নিং, এভাবে বলবেন। আপনি চেয়ারটা টানবেন না, চেয়ারটা ধরবেন না, বা চেয়ার মধ্যে বসে যাবেন না যে পর্যন্ত আপনাকে না বলে বসার জন্য। আচ্ছা করে পাশে যে দাঁড়াবেন, তারপরে ওনারা তো ইশারা দিয়ে, আমরা ইশারা দিই, প্লিজ হ্যাভ এ সিট, থ্যাংক ইউ ভেরি মাচ বলে বডি ল্যাঙ্গুয়েজে একটা বিনয়ের ভাব দেখে চেয়ারটা সুন্দর করে টেনে ওখানে। আর এই ফাঁকে আমি আরেকটা সুযোগ নিতে চাই, সেটা হচ্ছে এখন কিন্তু অনেক ইন্টারভিউ আমাদের অনলাইনে হচ্ছে। আমি অনেক ইন্টারভিউ করেছি, আমাদের এই আপনাদের ড্যাফোডিল থেকে প্রচুর অনলাইন জবের ব্যাপারেও অনেক কাজ চলছে আমি জানি। তো অনলাইন ইন্টারভিউ কিন্তু বেসিক পয়েন্টগুলো ঠিক থাকবে, ওখানে ধরেন আপনার চেয়ার টানা বা বসা এইভাবে করে হবে না, বা হ্যান্ডশেকের ব্যাপারটা তো থাকবে না, কিন্তু আপনার চোখ মুখ, আপনার কথাবার্তার মধ্যে আপনার আই, আপনার ভিউজ, আপনার এই কি বলে আপনার চোখের চাহনি, এটা স্ট্রেট ফোকাস থেকে আপনার ক্যামেরার দিকে, ক্যামেরার রেজুলেশন যেন ভালো হয়, সেখানে চেয়ারটা দোলাবেন না, কথা বলবো জি স্যার, এটা প্রচন্ড একটা বিরক্ত সৃষ্টি করে যারা ওপাশ থেকে দেখেন। আমরা আনমনে জিনিসগুলি করতে পারি। সামনে বসার একরকম একটা ইজিয়ার একটা সুবিধা আছে, কিন্তু যখন আমরা অনলাইনে বসি তখন কিন্তু একটা অন্যরকম। তখন আমরা সবাইকে, উনারা সবাই আমাকে দেখছেন, আমি আবার হয়তো সবাইকে দেখতে পাচ্ছি, তখন আমাদের এইভাবে কাজ করতে হবে যেন ওনাদের বিরক্তের সৃষ্টি না হয়। আমি সোজাসুজি আমরা ক্যামেরার দিকে তাকাবো, আমাদের রেজুলেশন ভালো থাকে, আমার অ্যাঙ্গেলটা সোজাসুজি থাকে, আমার পেছন দিক, আমার লাইট যেন আমার সামনে থেকে পেছন দিকে না। আমি বেশ কিছু ইন্টারভিউ করেছি, সেখানে আমি দেখি আমাদের পেছন দিকে লাইট আমার মুখের সামনে একটা অন্ধকার। আবার এরকম সিচুয়েশন হয়েছে আমি এমন উনার মশারির দেখা যাচ্ছে, মশারি কোন দিকে ঝুলছে, উনার লোশন ওটা বলে দেখা যাচ্ছে। খেয়াল করবেন আপনার পেছন দিকে কি আছে। হ্যাঁ, সেখানে যদি সুন্দর আর্ট থেকে দেওয়ালে ফাইন থাকতে পারে,
নো প্রবলেম, কিন্তু এগুলি দেখতে হবে, সরিয়ে ফেলতে হবে দরকার, সেটাকে পরিষ্কার করতে হবে। সিম্পল দেয়াল থাকলে সবচেয়ে ভালো হয়। এবং এটা শব্দ যদি একো না করে, আমার ওয়াইফাই লাইনটা যদি খুব স্ট্রং থাকে, আমার যদি কোনো ফ্যান চলে ঘরের মধ্যে, সেই ফ্যানটা যদি পারে আমরা বন্ধ করে দেবো। এসি থাকলে সবচেয়ে ভালো। সবার তো এসি নাও থাকা খুব স্বাভাবিক, সব রুমে থাকেও না। ফ্যান চললেও যদি হালকাভাবে চলে। আমরা যদি হেডফোন আমরা ব্যবহার করি, প্রিফারেবলি হেডফোনটা ব্যবহার করা ভালো, কারণ সেখানে শব্দটা পরিষ্কারভাবে শোনা যায়। এইখানে এইসব, এবং আবার কতগুলি জায়গায় কমন থেকে আমরা রুমের মধ্যে যখন যাব, আমরা যে কথা বলবো আমাদের হাতটা লাড়তে পারি। আমরা রুমের ভিতর আরেকটা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, একজন যদি আপনাকে প্রশ্ন করে, আপনি ওই একজনের দিকে তাকিয়ে থাকবেন না। ধরুন 3 জন বসা আছে একটা টেবিলের ওই পাশে, আপনি একজনের দিকে উত্তরটা দেবেন না, আপনি ঘুরে ঘুরে উত্তরগুলি দেবেন, এভাবে সবাই তাহলে বুঝবে আপনি সবাইকে মূল্য দিচ্ছেন উত্তর দেওয়ার সময়। যাই হোক, এই ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপারে একটা জায়গায় হচ্ছে যে আমি মনে করি যে আপনাকে কনফিডেন্টলি রুমে যেতে হবে, সুন্দর করে হাসি দিতে হবে, আসসালামু আলাইকুম গ্রিটিংসটা করতে হবে। তারা যতই গম্ভীর প্রকৃতির লোক হোক, আপনি আপনার ইজটা রাখবেন। ইউ আর নট আন্ডার এনি স্ট্রেস, ইউ আর জাস্ট অ্যাজ কমফোর্টেবল ইউ ক্যান বি। আপনি নিজেকে এইভাবে করে আপনার রাখবেন। মাঝে মাঝে যদি সুযোগ হয়, যদি ওই ধরনের ইন্টারভিউ করে হয়, আপনি একটু সেন্স অফ হিউমার অ্যাড করবেন। আমি করি প্রচুর সেন্স অফ হিউমার। তখন দেখি উনি হাসছেন কিনা। অনেকে কি নার্ভাসের চোটে একদম মানে যোগ বললেও সে হাসে না। দ্যাটস নট রাইট। আপনাকে রিফ্লেক্ট করতে হবে। অনেকে উল্টা যোগ করছে, আমরা হাসতে হাসতে বসছি আমি ইন্টারভিউ। এনিওয়ে, আবারও চলে আসি এক কথায়, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ইউ ডোন্ট হ্যাভ দ্য চান্স টু মেক ইট সেকেন্ড টাইম। যেমন ওই আমরা প্রেমের কথায় বলি, আবার চলে যাই যে হারে ছেলেটাকে বা মেয়েটাকে মিস করলাম, কারণ ওই ছেলেটা এইভাবে করে কিভাবে হাসছে, কিভাবে কথা বলছে, বা কিভাবে আসছে, এই জিনিসটা বা একটু উল্টাপাল্টা কাজ করছে, ওই মেয়েটাকে না বসতে বলে নিজে আগে বসে গেছে। এগুলি কতগুলি ভদ্রতা, এইসব হচ্ছে এই ছোটখাটো জিনিস। এই পরিপ্রেক্ষিতে মনে করবে যে ইন্টারভিউ বোর্ডও আমরা সেই জেস্টারগুলি দেখি। লাস্টের কথাটা আবার বলি, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারভিউতে, আপনার অনলাইন ইন্টারভিউতে সেটা হবে, বাট ফিজিক্যাল ইন্টারভিউতে বেশি ইম্পর্টেন্ট। যখন আপনাকে বলবে ধন্যবাদ আপনাকে আপনার এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ, উই মেট ইউ এন্ড উইল লেট ইউ নো, এরকম আপনার তরফ থেকে আবার আপনাদের বলতে হবে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবার বলে যখন উঠবেন, আর বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দিবেন। এগুলি কিন্তু ছোট ছোট খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস বলে দিচ্ছি। হ্যাঁ, ওই আপনি বাংলায় প্রশ্ন করেছে, আপনি 1000 ইংরেজিতে কথা বলে দিচ্ছেন, সেটা করবেন না। এটা রুড আর কি, এটা সভ্য ব্যাপার না। আচ্ছা, তা উঠার সাথে সাথে থ্যাংক ইউ বলে চেয়ারটা, আমি বলবো চেয়ারটা, যে চেয়ারটা উঠেছেন টেবিলের বাইরে, চেয়ারটা আস্তে করে আবার ঠেলে টেবিলের দিকে সুন্দর করে রেখে। ইটস দ্য মোস্ট বিউটিফুল জেস্টার, কার্টিসি, ভদ্রতা আপনি দেখাতে পারেন ইন্টারভিউ করতে। তখন আস্তে করে আবার দরকার পড়লে বডি ল্যাঙ্গুয়েজে থ্যাংক ইউ ভেরি মাচ করে দরজাটা আস্তেই খুলে আপনি বেরিয়ে যাবেন। এইগুলি হচ্ছে এই সব মিলে অফকোর্স আমি ফার্স্ট ইমপ্রেশন থেকে অলমোস্ট মিডল লাস্ট ইমপ্রেশন কোনো বলে দিলাম, কারণ আমার মনে হয় আপনারা এগুলি জেনে উপকৃত হবেন। সময় কিছু ছিল বলে, যদি রিপন ভাই এখন আমাকে রেড ফ্ল্যাগ দেখায়নি, সেজন্য আমার মনে হলো আমি সুযোগটা নিয়ে নিই। সো আই হোপ ইউ আর স্যাটিসফাইড। জাহিদুল ইসলাম, শিফাত। Thank you. Thank you, sir. Thank you, Jahid. Thank you, Albab. Thank you so much for your questions, and what a wonderfully and nicely explained, Rakib bhai. Thank you so much for your time and patience. এবং আমি চাই যে আপনি আপনার দোয়ায় আমাদের এই স্টুডেন্ট যারা আছে, যারা সামনের দিনে বাংলাদেশের কর্মক্ষেত্রকে নেতৃত্ব দেবে, তাদের জন্য আপনি অবশ্যই স্মরণ রাখবেন আপনার দোয়ায়। আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, আই উড সে, সো ডেফিনেটলি আপনার প্রেয়ারে তাদেরই থাকবে। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগলো, আমরা বেশ খুব এনথুজিয়াস্টিক বাঞ্চ অফ ইয়াং পিপল পেয়েছি, এবং আমার প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। আশা করি কিছু না কিছু হলেও উপকৃত হবে সবাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার।
সো বন্ধুরা, আমি জাস্ট একদম শেষে চলে আসছি। আমি আপনাদেরকে আমাদের এই সেশনের ব্যাপারে জাস্ট দু একটা কথা বলে তারপরে আমরা বিদায় নেব। 2 মিনিট বেশি হয়ে গেল। সেটি হচ্ছে যে আমাদের বিএলসিতে এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে লেকচার 2-তে আমাদের যেই ভিডিওসগুলো দেয়া, লেকচার 2-তে আজকে আপনারা জানেন আমাদের আজকের লেকচারটা ছিল অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলেছি, যেখানে আমরা 3টা জিনিসকে মেইনলি হাইলাইট করেছি। এক হচ্ছে সেলফ অডিট, সেলফ অ্যাসেসমেন্ট। দ্বিতীয় যেটা বলেছি সেটি হচ্ছে সোয়াট, পার্সোনাল সোয়াট, নট প্রাতিষ্ঠানিক, পার্সোনাল সোয়াট। থার্ড যেটা বলেছি সেটি হচ্ছে যে কিভাবে থার্ড পার্টি ফিডব্যাক দিবেন। এই 3টার উপর বেস করে আপনাদের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট ক্লিকটা 6টার দিকে ওপেন হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে আগামী শুক্রবার। এখানে ক্লিক করে ফাইলটাকে ডাউনলোড করে আপনারা ওটাকে ফিল আপ করবেন জেনে। আর এটা নলেজের জন্য, দক্ষতার জন্য এখানে বেশ কিছু আর্টিকেল, ব্লগস, ভিডিওস আছে, অবশ্যই আপনারা পড়বেন। মনে রাখবেন, ব্যক্তিগত উন্নয়নের জন্য সেলফ অ্যাসেসমেন্ট ইজ ম্যান্ডেটরি, ইজ মাস্ট, কারণ নিজেকে জানতে হবে। আজকের সেশনটি আপনাদের কেমন ছিল, কেমন লাগলো, কোনটা ভালো লাগেনি, কোনটা খারাপ লেগেছে, এই বিষয়গুলো আপনারা সাবমিট করবেন। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ফিডব্যাক লিঙ্ক, এই লিঙ্কে আপনারা সাবমিট করবেন। আজকে যারা অ্যাটেন্ড করলেন তারা প্রত্যেকেই এই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবেন দয়া করে। আর আমি আমাদের ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেটা আপনারা পেয়ে যাবেন। যারা ইতিমধ্যেই অ্যাসাইনমেন্ট 1-এ গ্রেডে 5 পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস। যারা অ্যাসাইনমেন্টটি বিভিন্ন কারণে হোক, কমিউনিকেশনের কারণে হোক, নেটওয়ার্কের কারণে জমা দিতে পারেননি, তাদের জন্য আমি এটাকে, যদিও আপনারা বলেননি, কেউ রিকোয়েস্টও করেননি, বাট তারপরও আমার কাছে মনে হয়েছে যে আপনারা এখন সবাই বয়সে তরুণ, বয়সে ছোট, কমপক্ষে আমার চেয়ে 20 বছরের ছোট হবেন আপনারা সবাই। তো সেই হিসেবে আপনাদের প্রতি আমার এতটা কঠোর হওয়া ঠিক হবে না, আমি কঠোর হতেও চাই না। সেজন্য আগামী সোমবার পর্যন্ত এই লিঙ্কটা ওপেন আছে। এখন যারা আপনারা মনে করছেন যে অ্যাসাইনমেন্ট 1-এর উচিত দেওয়া, আপনারা তারা দেবেন। আমি আর এই লেকচার 1-এর অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো কথা বলবো না। সো থ্যাংক ইউ সো মাচ। এনি একজন দুজনের কোনো মন্তব্য পাবো? স্যার ফিডব্যাকে স্যার অলরেডি রেসপন্স দেখা দিয়েছে স্যার। তাই না? থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসেও আপনারা প্রাণবন্তভাবে সবাই প্রশ্ন করবেন, আলোচনা করবেন। এটা ইনশাল্লাহ আরো মোর ফ্রুটফুল এবং মেনি টু মেনি ডিসকাশন হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায়।